স্তম্ভ। আমরা দেখতে পাই সংবাদপত্রের স্বাধীনতা, সেটি গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক সমাজের স্বচ্ছতা নিশ্চিত করে এবং জনগণকে সচেতন রাখতে সহায়তা করে। আমরা দেখতে পাই মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, যেখানে নাগরিকরা ভয়হীন ভাবে তাদের মত প্রকাশ করতে পারে, সেখানে গণতন্ত্র বিকশিত হয়। এবং তারপর দেখছি নির্বাচনের স্বচ্ছতা, যেহেতু একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই স্বাধীন, নিরপেক্ষ, অবাধ নির্বাচন গণতন্ত্রের জন্য প্রাণ, এবং এর মাধ্যমেই জনগণের মতামত প্রতিফলিত হয়। এবং আরেকটি জায়গা হচ্ছে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ। সচেতন নাগরিক সমাজ রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। তাহলে এই প্রেক্ষাপটে যদি যাই, তাহলে পরবর্তী স্লাইডটি যদি লক্ষ্য করে দেখতে পাবেন যে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে ছাত্র জনতার ভূমিকাটা কেমন ছিল, বা এই জুলাই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের চেতনার মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে ছাত্ররা সাধারণত বা শিক্ষার্থীরা আমরা দেখতে পাই তারা কিন্তু সচেতন শ্রেণী, এবং তারা প্রগতিশীল অংশ হিসেবে তারা কি সমাজের মধ্যে বা জনসাধারণের মধ্যে সবসময় তারা প্রতিফলিত হয়ে থাকে। এবং আমরা দেখি যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, রক্ষা এবং বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখে। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ঐতিহাসিক ভূমিকা আছে, আমাদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ভূমিকা আছে, রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রেখেছে, ভোটাধিকার, স্বচ্ছ নির্বাচন নিশ্চিতকরণে তারা ভূমিকা রেখেছে, অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে, সামাজিক মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও তারা সক্রিয়ভাবে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অতীত থেকে বর্তমান পর্যন্ত যদি লক্ষ্য করি, দেখেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 62 আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24 জুলাই গণ অভ্যুত্থান, এই সব ঘটনাগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিকাশের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে এখনো গণতন্ত্রের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি, দলীয়করণ বা বাক স্বাধীনতা হস্তক্ষেপের ব্যাপারগুলো কিন্তু চ্যালেঞ্জ আছে, এবং এই সমস্ত সমস্যা মোকাবেলা করে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই হচ্ছে গণতান্ত্রিক বিকাশের মূল লক্ষ্য। আপনি যদি পরবর্তী স্লাইডটি যদি খেয়াল করে দেখেন যে জুলাই গণ অভ্যুত্থানের একটি দিনপঞ্জি, এবং ওই এখন আমরা একে 36 জুলাই বলছি। আপনার পরবর্তী স্লাইডে যান। তাহলে এই যে 36 জুলাই যে জায়গাটি আমরা বলছি, যে এই 36 জুলাইয়ের দিনপঞ্জিগুলো যদি খেয়াল করে দেখি যে আন্দোলন কখন বেশি তীব্র হয়েছে, আমরা দেখতে পেয়েছি আবু সাইদের মৃত্যুর পর দেখা যাচ্ছে তীব্রতা পেয়েছে, ধাপে ধাপে গিয়ে আমরা চূড়ান্তভাবে আগস্টের 5 তারিখে গিয়ে আমরা চূড়ান্তভাবে একটা সরকারের পতন ঘটলো, এবং সেদিনকে আমরা 36 জুলাই উদযাপন করছি। এবং এর পরবর্তী স্লাইডটিও যদি লক্ষ্য করেন, এই 24 বিপ্লবে বৈষম্যের অবসানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের তো অবশ্যই তারা বড় অংশীদার, সেখানে কিন্তু শিক্ষকদেরও অংশগ্রহণ ছিল। আজকের অনুষ্ঠানে যে সম্মানিত আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গীতিয়া রানা সিন আপা এখানে উপস্থিত আছেন, আপার সভাপতিত্বে আমি বলবো যে সেই জুলাই মাসের 17 তারিখে অপরাজয় বাংলার পাদদেশে শিক্ষক সমাবেশে, প্রতিবাদ সমাবেশে রয়েছে। প্রথম ছবিতে যদি লক্ষ্য করেন, সেখানে কিন্তু আপা মাঝখানে অবস্থান করছে। দ্বিতীয় ছবিতেও কিন্তু আপা সেখানে বক্তব্য রেখেছেন, এবং আপা ওই সমাবেশে শুরুর আগে আমাকে বলেছিল যে মইনুল, আপনি কিন্তু আজকে বক্তব্য রাখবেন। আমি কিন্তু খুবই প্রস্তুত ছিলাম না কি বক্তব্য রাখবো, এবং আপার দ্বারা উৎসাহিত হয়ে তখন কি উন্নয়ন এবং অধিকার নিয়ে কথা বলতে গেলাম। তখন ছিল জুলাই মাসের 17 তারিখ। তার 2 দিন পরে দেখা গেল যে শাহবাগ এরিয়াটা, পুরো ইউনিভার্সিটি চত্বরটা বন্ধ করে দেওয়া হলো। গুটি কয়েক মানুষ, সন্তানের পাশে অভিভাবক, আমরা কিছু মানুষ সেখানে গিয়ে দাঁড়িয়েছি। চারদিকে বাইরের দিক দিয়ে মিছিল চলছে, বড় বড় আপনার লাঠি নিয়ে মিছিল চলছে, ভয় দেখানো হচ্ছে, ক্যাম্পাস বন্ধ। সেখানে আমরা তখন এই সন্তানদের জন্য দাঁড়িয়েছি। আমরা বৃষ্টির মধ্যেও এই শিক্ষার্থীদের জন্য দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে, এক ধরনের দায়বদ্ধতার জায়গা থেকে। কিন্তু মূল অনুঘটক ছিল আমাদের শিক্ষার্থীরা, এর সাথে যুক্ত হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যার জন্য এই গণ অভ্যুত্থানটি চূড়ান্ত সফল হয়েছে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থান এটি নেয়, তার আগেরটি এখানে যদি আরো আগে যান, এটা পরেরটাই চলে যাবে। তাহলে এখানেই থাকুক, এরপরটাই যান, হ্যাঁ এখানে থাকুক। তাহলে আমি যদি প্রেক্ষাপটে যেতে চাই, সেই প্রেক্ষাপটে যদি যাই, তাহলে দেখবেন যে এই গণ অভ্যুত্থানের মূল চেতনাটা কি ছিল। আমরা ভেবেছি যে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা হবে,
যেখানে নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে, প্রতিষ্ঠা পাবে সাম্য, সামাজিক বা মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায় বিচার। এবং এটা কিন্তু শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, কর্মসংস্থান বেকারত্বের বিষয়টাকে নিয়ে। সেখানে অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের চেতনামুখী একটা রক্তক্ষয়ী আন্দোলন তখন শুরু হয়ে গেল। এবং এই আন্দোলনে সর্বশ্রেণীর মানুষ অংশ নিয়েছে, যেটা শুরুতে আমি বলছিলাম। এবং সেদিন অন্যায় অবিচারের প্রতিবাদে দেশের সর্বস্তরের জনগণ সেদিন এগিয়ে এসেছিল। এবং সেই প্রেক্ষাপটেই দেখা গেল যে যারা অংশগ্রহণ করেছে তাদের কেউ প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে সবার প্রতি জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার মনে পড়ছে যে ওই প্রতিকূল সময়ে, যদি মনে করেন যে সময়গুলোর কথা বলছিলাম, গীতি আর নাসরিন আপা আরো ভালো করে বলতে পারবেন সেই সময়ের অবস্থাগুলো কি। এবং এই সময়ের মধ্য দিয়ে যদি দেখি, আমাদের বিভিন্ন ধরনের একটা প্রতিকূল পরিবেশের শিকার হতে হয়েছে। কিন্তু এর 1 বছর পূর্তিতে আজকে যখন আমরা আলোচনা করছি, তখন প্রশ্ন হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে পতিত স্বৈরাচার সরকারের অবসানে এই জুলাই অভ্যুত্থানের চেতনা কি আমাদের জীবনে যথাযথ প্রতিফলিত হচ্ছে? আমি মাঝে মাঝে ছুটির দিনে ডাবি এবং বুয়েট ক্যাম্পাসের প্রায়শই দেয়ালের যে লিখনগুলো রয়েছে এবং গ্রাফিতিগুলো রয়েছে, সেগুলো দেখতে চাই। এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় কাঙ্ক্ষিত বাংলাদেশ কি বিনির্মাণ করতে পারছি? যারা এই জুলাই গণ অভ্যুত্থানের অনুঘটক, তারা কিভাবে পরিবর্তনের শক্তি হিসাবে কাজ করছে, তারা কিভাবে আরো কাজ করতে পারে, এবং এই সংক্রান্ত তাদের বিদ্যমান চ্যালেঞ্জগুলো কি? বিষয়ভিত্তিক জায়গা, যেহেতু আমি জনসংখ্যা এবং উন্নয়ন নিয়ে কাজ করি, সেই প্রেক্ষাপটে বলছি যে স্থানীয় এবং বৈশ্বিক আবহে আমি জনসংখ্যার গতিময়তা, যেটাকে ইংরেজিতে পপুলেশন ডিনামিক্স বলে হয়ে থাকে, এর মধ্যে আমি দেখি যে বাংলাদেশের জনমিতিক রূপান্তর ঘটেছে। এখানে নগরায়নের প্রভাব তৈরি হচ্ছে, প্রযুক্তির বিকাশ হচ্ছে, জলবায়ুর পরিবর্তনে, বৈষম্যের অবসানে, টেকসই উন্নয়ন সাধনে, নাগরিকের অধিকার নিশ্চিতকরণের পটভূমিতে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে বক্তব্য নিয়ে আসছি, সেটি হচ্ছে বাংলাদেশের তরুণ যুব জনগোষ্ঠী পরিবর্তনের শক্তি শিরোনামে। এবং সে প্রেক্ষাপটে আপনারা যে স্লাইডে দেখতে পাচ্ছেন ICPD, ওখানে দেখাচ্ছে রাইটস এন্ড ডেভেলপমেন্ট। এটি ছিল কায়রোতে 1994 সালে একটা আন্তর্জাতিক সম্মেলন, জাতিসংঘের সম্মেলন। এবং এই সম্মেলনে মূলত জনসংখ্যা এবং উন্নয়নের আন্তঃসম্পর্কে মধ্যে একটা প্যারাডাইম শিফট ঘটে গিয়েছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে আগে দেখা যেত জনসংখ্যার নাম্বার, আকার হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু এই সম্মেলন থেকে গুণগত জায়গা, কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস, এবং এখানে মানুষের অধিকার, মানুষের ন্যায়, সমতা, এই বিষয়গুলো এখান থেকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হলো। এবং উন্নয়নের লক্ষ্য হচ্ছে সকল মানুষের জীবনের গুণগত উন্নয়ন, কেবল কোয়ান্টিটেটিভ অ্যাচিভমেন্ট নয়। তাহলে এবং এই জীবন চক্র পর্যায়ে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির মানবাধিকার, সামর্থ্য এবং আত্মমর্যাদার যে বিনিয়োগ, এটি হচ্ছে টেকসই উন্নয়নের ভিত্তিমূল। এটি কিন্তু সেই 1994 সালে সেখান থেকে এটা আমরা স্বীকৃতি পেয়েছি। এবং আমরা দেখতে পেয়েছি যে ওই সম্মেলনে 179টি দেশ, আপনি পরবর্তী স্লাইডে যদি যান, 179টি দেশ একসাথে হয়ে কতগুলো প্রিন্সিপাল, নীতিমালা তৈরি করেছিল। এই নীতিমালার মধ্যে দেখা গিয়েছে যে কি কি জেন্ডার সমতা, সমদর্শিতা বা নারীর ক্ষমতায়ন, পরিবার অধিকার, প্রজনন স্বাস্থ্য অধিকার, এরকম করে দেখা যাচ্ছে যে একজন মানুষের এবং গুণগত উন্নয়নের জায়গাটা, সেটিও কিন্তু লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আমরা দেখতে পেয়েছি সেখানে এই যে একটি ডকুমেন্ট, একটি প্রিন্সিপাল, এটি ইউনিভার্সালি আমরা সেখানে দেখতে পেয়েছি 179টা দেশ সেই নীতিমালাগুলোকে তারা একমত হয়েছিল। সেখানে আমরা দেখতে পাই তরুণ যুব জনগোষ্ঠী যারা রয়েছে, তারা প্রায়শই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বাইরে থেকে যায়। আমি জানি যে গীতি আর নাসরিন আপা একটু পরেই তার বক্তব্য রাখবেন, গণ নিয়ে কথা বলবেন, ইনক্লুসিভ নিয়ে কথা বলবেন, কিন্তু আমি এখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের তরুণ যুবগোষ্ঠীরা যে বাইরে থেকে যায় এবং তাদের যে অধিকার লঙ্ঘন হয়, তাদের পছন্দ যে বাধাগ্রস্ত হয়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো মানব উন্নয়নের কেন্দ্রে এই পছন্দকে বেছে নেওয়ার যে স্বাধীনতা এবং সেখানে অধিকার এবং পছন্দকে যে বেছে নেওয়া, এই জায়গাটি আমরা কিন্তু সেই 1994 সালের কায়রো সম্মেলন থেকে আমরা পেয়েছি। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা যদি মনে করি যে কারা তরুণ যুবা, এই সংজ্ঞার এই প্রশ্নটি যদি করি, আপনারা এক একজন এক এক রকম ভাবে উত্তর দিবেন। কাকে আমি তরুণ বলবো, কাকে আমি যুব বলবো। কিন্তু আমরা যখন ডেমোগ্রাফিতে চিন্তা করি বা পপুলেশন নিয়ে যখন ভাবি, আমরা যদি যাই পরবর্তী স্লাইডটি যদি যান, তাহলে দেখতে পাবেন জাতিসংঘ কিভাবে তরুণ যুবাকে ডিফাইন করেছে। 15 থেকে 24 বছর বয়সী তরুণ যুবগোষ্ঠী যারা রয়েছে, তাদেরকে এবং তারা যুব হিসেবে বিবেচনা করে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের একটা যুব নীতিমালা আছে 2017 সাল।
এই নীতিমালায় বলা আছে 18 থেকে 35 বছর যারা, তারা হচ্ছে যুব। এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের লেবার ফোর্স সার্ভে, যেটা শ্রম জরিপ বলা হয়ে থাকে, সেখানে দেখা যাচ্ছে তারা যুব বলতে 15 থেকে 29 বছর, আবার কখনো কখনো ক্ষেত্রে 15 থেকে 24 বছর কেউ বিবেচনায় নিয়ে থাকে। তাহলে এখন আমরা সংজ্ঞার আকারে গেলাম। এবার পরবর্তী স্লাইডে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন যে আমাদের দেশের জনসংখ্যার আকারটা আমরা কি অবস্থায় আছি। স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা কত ছিল? 7,63,00,000। যে প্রথম যে সেন্সাসটি হয়েছিল 1974 সালে, সেখানে দেখা গেছে 7,63,98,000 মানুষ। সেটা 2022 সালের সেন্সাসে গিয়ে প্রায় 17 কোটির মানুষ হয়ে গেছে। যদিও এই পরিসংখ্যান নিয়ে আমাদের বিভেদ হতে পারে, কিন্তু কাছাকাছি দেখতে পাচ্ছি যে অনেক আকার বেড়েছে এবং সেটি ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে। 2040 সালে জনসংখ্যা কত হবে? আমাদের প্রজেকশন মডেল বলছে 20,26,00,000 মতো যাবে। 2050-এ যদি যায় প্রায় 21,47,00,000 পৌঁছতে পারে। এগুলো সবই অনুমিত, অ্যাজাম্পশনের ভিত্তিতে প্রজেকশন করা। কিন্তু যদি মনে করেন আমাদের এই দেশটি একটি ছোট দেশ, এই দেশটি পৃথিবীর 2.2% মানুষ বসবাস করছে। আয়তনে যদি মনে করেন যে পৃথিবীর 94তম রাষ্ট্র, কিন্তু জনসংখ্যার আকারে দেখা যাচ্ছে 8ম জনবহুল দেশ। এবং এই ছোট একটি জায়গায় এত মানুষের বসবাস, এবং এর মধ্যে যদি দেখেন প্রায় 20% মানুষ হচ্ছে কিশোরী। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে যারা 10 থেকে 24 বছর, এদেরকে ইয়াং পপুলেশন বলা হয়ে থাকে, এরাও প্রায় 30% কাছাকাছি। এবং যদি যুব বলি 15 থেকে 24 বছর, যেটি জাতিসংঘের সূত্র, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 20% কাছাকাছি, যেটাকে 19.27%, যেটি প্রায় 3,32,00,000 মতো মানুষ রয়েছে আমাদের দেশে, যাদের বয়স হচ্ছে 15 থেকে 24-এর মধ্যে। আপনি যদি খেয়াল করে দেখেন যে 15 থেকে 29-কে যদি বিবেচনায় নেন তাহলে দেখা যাবে প্রায় 5,59,00,000 মানুষ কিন্তু রয়েছে। আপনি যদি 15 থেকে 34-কে বিবেচনা করেন তাহলে দেখা যাবে যে প্রায় 5,80,00,000 মতো মানুষ, মানে 6 কোটির কাছাকাছি মানুষ এই বয়সে রয়েছে। কাজে এই সংখ্যাটা কিন্তু একটা বড় সংখ্যা যদি ওভাবে চিন্তা করি। এবং একইভাবে দেখা যাচ্ছে যদি বয়সের 35 বছরের নিচে কি পরিমাণ মানুষ আছে আমাদের বাংলাদেশে, দেখবেন প্রায় 63-64% কাছাকাছি। আপনি যদি দেখেন 30 বছরের নিচে কি পরিমাণ মানুষ আছে, দেখা যাচ্ছে প্রায় 56.42%। তার মানে আমাদের একটা তরুণ যুবা জনগোষ্ঠীর এই দেশটি, অপার সম্ভাবনা যদি এই মানুষগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আপনি যদি পরবর্তী স্লাইডে যান তাহলে দেখতে পাবেন একটা প্রজেকশন মডেল দিয়ে দেখাচ্ছি যে মানে কত 2024-এ দেখা যাচ্ছে 3,32,00,000 মতো মানুষ। এই সংখ্যাটা কিন্তু সামনে আরো বাড়বে, বেড়ে একটা পর্যায়ে গিয়ে কমে যাবে। 2036-এ গিয়ে দেখেন একটু কমছে, এরপরে আবার আস্তে আস্তে কমে যাবে। কেন? কারণ প্রজনন হার কমে যাবে, যেটাকে বলা হয় জন্ম হার। কাজেই একটা সময় গিয়ে কিন্তু কমে যাবে, এখন এটা অনুকূলে আছে। এবং এই পরবর্তী স্লাইডেও যদি যান, এই সংখ্যাগুলোকে যদি আমি একটু দেখি তাহলে বিবেচনা করেন যে আমাদের যে যাদেরকে যুব বলি, যদি 15 থেকে 24-কে বিবেচনায় নেন, এই 3,32,00,000 মানুষ কিন্তু নেপালের জনসংখ্যার মোট জনসংখ্যার চেয়েও বেশি। আপনি যদি দেখেন শ্রীলঙ্কার মোট জনসংখ্যার চেয়ে আমাদের ইয়তটা বেশি। আপনি যদি বড় দেশ অস্ট্রেলিয়ার কথা বলেন, তাদের চেয়েও আমাদের বেশি। আপনি যদি সিঙ্গাপুরের কথা বলেন, সিঙ্গাপুরের 5.5 গুণ, মোট জনসংখ্যার 5.5 গুণ আমাদের ইয়ত। তাহলে চিন্তা করে দেখেন যে আমাদের নাম্বারটা কিরকম। পরবর্তী স্লাইডে যদি যান তাহলে আরো যদি আগায় 15 থেকে 29 বছর যারা আছে, 15 থেকে 29 বছরের মধ্যে যাদেরকে চিন্তা করি প্রায় 4,60,00,000 মানুষ। এই 4,60,00,000 মানুষ যাদের বয়স 15 কোটি, তারা দেখা যাচ্ছে যে জনসংখ্যার আকারে যদি বিবেচনা করি তাহলে দেখতে পাচ্ছি মোট আফগানিস্তানের মোট জনসংখ্যা, ইভেন একই সাথে আর্জেন্টিনা, ল্যাটিন আমেরিকার, ইভেন যদি আরো চিন্তা করি যে কানাডার মতো বড় দেশ, সে তার চেয়েও বেশি কিন্তু আমাদের ইয়ত। এবং একইভাবে পরবর্তী স্লাইডে যদি যাই, 15 থেকে 34 বছরকে যদি বিবেচনায় নেই তাহলে দেখতে পাবেন যে প্রায় 58.2 মিলিয়ন, মানে এই সংখ্যাটি দেখা যাচ্ছে ইউরোপের দেশ ইটালির মোট জনসংখ্যার চেয়েও বেশি, কিন্তু আমাদের প্রতিবেশী বা সমান, কাছাকাছি, অলমোস্ট ক্লোজ সমান। আর কিন্তু মিয়ানমার আমাদের প্রতিবেশী, যে তাদের চেয়েও কিন্তু আমরা বেশি। তাহলে এখন যদি যাই পরবর্তী স্লাইডটি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশ সরকার 18 থেকে 35-কে বিবেচনা করে, সেই 18 থেকে 35-এর বিবেচনায় দেখেন জনসংখ্যার আকারটা কিন্তু বাড়তে থাকবে। 2030 পর্যন্ত বাড়বে ওই যে 5,65,00,000, তারপরে আবার আস্তে আস্তে কমা শুরু হয়ে যাবে। কাজেই ওই যে কমবে, এটা একটা ধারাবাহিক ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল ফলো করে কিন্তু সেটি কমতে থাকবে। কিন্তু আমরা ভবিষ্যতের গতি প্রকৃত দেখতে পাচ্ছি, আমাদের ইয়ত জনসংখ্যা বাড়ছে। তাহলে এখন যদি যাই এই যে সংখ্যা, পরবর্তী স্লাইডে যদি যান তাহলে বলবো এই যে এতক্ষণ ধরে যে আমি যে পরিমাণগত আপনাদের তথ্য বা উপাত্তর কথা বলেছি, সেটি কিন্তু একটি বড় সংখ্যা। আমার কাছে এটি একটি বড় সম্ভাবনা,
এবং একই সাথে বলবো বড় চ্যালেঞ্জ। তাহলে একদিকে বড় সংখ্যা, একদিকে বড় সম্ভাবনা, একদিকে বড় চ্যালেঞ্জ। এবং সেই জায়গায় যদি যাই, পরবর্তী স্লাইডে যদি যান, তাহলে এই পরিবর্তনের শক্তি হিসেবে যুবগোষ্ঠীর ভূমিকা কি হতে পারে, বা ভূমিকা বা কতিপয় দৃষ্টান্ত যদি আপনাদের সামনে আমি তুলে ধরি, তাহলে আমি বলবো যে যুব শক্তির ভূমিকা রয়েছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনে। এর বাইরেও রয়েছে, কিন্তু প্রথমে যদি যাই, পরবর্তী স্লাইডে যদি যান, তাহলে দেখা যাবে অর্থনৈতিক উন্নয়ন এবং যুবগোষ্ঠী। আপনারা জনমিতিক লভ্যাংশের নাম শুনেছেন, আপনারা জানেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটি মানে কি? বয়স কাঠামোর পরিবর্তনে কি করা যাবে, যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো বাড়ানো, সেটা বাড়ানোর জন্য কি করতে হবে? তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের যে বয়স কাঠামোর যে যুব গোষ্ঠীকে আমরা পাচ্ছি, বা ওয়ার্কিং এজ পপুলেশন যাদেরকে পাচ্ছি, কর্মক্ষম মানুষ, তাদেরকে কাজে লাগাতে হবে। তাদের সুস্বাস্থ্য, সুশিক্ষা নিশ্চিত করতে হবে, সুশাসন দিতে হবে, বিনিয়োগ করতে হবে। এবং সেই জায়গাগুলো যদি করে তবেই কি জনমিতিক লভ্যাংশ হবে। এবং দেখা যাচ্ছে যে মানব পুঁজি যদি তৈরি করতে হয় আমাদেরকে, তাহলে দেখা যায় শিক্ষা, স্বাস্থ্যে এই জায়গাগুলোতে কৌশলগত বিনিয়োগ করতে হয়, কর্মসংস্থান সৃষ্টি করতে হয়। আপনি যদি পরবর্তী স্লাইডটা একটু লক্ষ্য করেন, পরবর্তী স্লাইডে এইখানে হচ্ছে জনমিতিক লভ্যাংশের মডেল। এই মডেলের মধ্যে যদি লক্ষ্য করেন, দেখা যাবে যে আমাদের জন্মহার কমছে, মৃত্যুহারও একসময় কমে আসছে, এবং ধারাবাহিকভাবে আমরা একটা অনুকূল পরিবেশে আছি। আমাদের দেশে বর্তমানে 65.5% মানুষ হচ্ছে কর্মক্ষম। তার মানে যারা 15 থেকে 64 বছরের মধ্যে রয়েছে। এবং এই কর্মক্ষম মানুষকে যদি ব্যবহার করে আমি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করতে পারি, তাহলেই কিন্তু জনমিতিক লভ্যাংশ হবে। কিন্তু সেটি নির্ভর করছে কতগুলো পূর্ব শর্তের উপর। সেই শর্তের জায়গা থেকে আপনার যেখানে দেখা যাচ্ছে যে পপুলেশন, এইজ স্ট্রাকচার, তার সাথে এডুকেশন, হেলথ, গভর্নেন্স, ইকোনমিক্স, এগুলো কিন্তু যুক্ত। এই হুইলগুলো যদি কাজ করে, একসাথে কাজ করে, তাহলেই কিন্তু বেনিফিটটি বা পাবো না, অন্যথায় তা পাবো না। পরবর্তী স্লাইডে যদি যান, তাহলে দেখা যাবে যে এই যে একটু আগে আমি আপনাদেরকে পরিসংখ্যান বলেছি, এখানে দেখেন যে 2024-এও ছিল 65.51%, যেখানে লাল কালি দিয়ে মার্ক করা আছে, এরা হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি আনুপাতিক অংশ। এটি কিন্তু বাড়তে থাকবে, বাড়তে গিয়ে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে বাড়বে, এবং সেইটা দেখা যাবে 2036 পর্যন্ত নির্ভরশীলতার হার অনুকূলে থাকবে। তারপরও আরো দেখা যাবে কমবে, এবং একদম গিয়ে আমরা দেখতে পাচ্ছি 2051 পর্যন্ত সর্বোচ্চ বেনিফিট আমরা নিতে পারবো। এরপরে আর আমরা পারবো না, কারণ বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাবে, ডিপেন্ডেন্সি রেশিও বেড়ে যাবে। কাজে আমাদের হাতে যদি খেয়াল করে দেখেন, টোটাল ডিপেন্ডেন্সি রেশিও আমরা এখন অনুকূলে আমাদের মধ্যে রয়েছে। এখন দরকার আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা, সুনাগরিক তৈরি করা, দক্ষতা ভিত্তিক শ্রমিক তৈরি করা, এবং সেই ক্ষেত্রে গুণগত মানব তৈরি করা। পরবর্তী স্লাইডটি যদি যান, তাহলে আমি বলবো যে দেখেন এই ডিপেন্ডেন্সি রেশিও নিয়ে আমরা একটা গবেষণা করেছি। এই গবেষণাটা দেখেন যে আমরা কি করেছি, যে হাউ ডাজ ডিপেন্ডেন্সি রেশিও অ্যাফেক্ট ইকোনমিক গ্রোথ ইন দি লং রান। এশিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে আমরা একটা এম্পিরিক্যাল এক্সারসাইজ করে দেখেছি যে লং টার্ম ইন্টারভেলে আমরা দেখতে পেয়েছি যে নির্ভরশীলতার হারের সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সম্পর্ক রয়েছে, এবং সেটা তাৎপর্যময় সম্পর্ক দেখতে পেয়েছি। আমরা এখানে তাহলে কি করতে হবে, নীতি নির্ধারণের জায়গা থেকে। পরবর্তী স্লাইডটিও যান, সেটিও বাংলাদেশের ক্ষেত্রেও আমরা এক্সারসাইজ করেছি। সেখানেও আমরা দেখতে পেয়েছি যে এই নির্ভরশীলতার হারের সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্পর্ক রয়েছে। একটিকে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস, আরেকটিকে প্যানেল অ্যানালাইসিস করে আমরা দেখেছি, এম্পিরিক্যালি টেস্ট করে দেখেছি। আমরা শতবর্ষ পূর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্তিতে একটি গবেষণা করেছিলাম, এই যে স্ট্রাকচার ট্রানজিশন এন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ডিপেন্ডেন্সি রেশিওকে যদি আমরা কমিয়ে আনতে পারি, ওয়ার্কিং এজ পপুলেশন যদি বেড়ে যায়, এবং সেটি কিন্তু কন্ট্রিবিউশন হবে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে পজিটিভলি। এবং সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় বিনিয়োগ করতে হবে, সেটি আমরা বলেছি। আমরা গবেষণা করি, কিন্তু গবেষণালব্ধ যে সাজেশন, রিকমেন্ডেশন, সেটি আসলে প্রয়োগ হচ্ছে কিনা, সেটি হচ্ছে নীতি কৌশলে কাজে লাগছে কিনা, সেটি দেখার বিষয়। আচ্ছা, তারপর যদি দেখি এই যুবদের, পরবর্তী স্লাইডে যদি যাই, যুবদের যে অংশগ্রহণ কথা বলছিলাম, কারণ আমার তো ওয়ার্কিং এজ পপুলেশন থাকলেই হবে না, যুব জনগোষ্ঠী থাকলেই হবে না, তাদেরকে তো শ্রমবাজারে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই তরুণরা কিন্তু কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা দেখতে পেয়েছি, পরবর্তী স্লাইডে যদি যান, তাহলে দেখতে পাবেন কি ধরনের দৃষ্টান্ত। ওই যে দেখেন ডান দিকে আছে পাঠাও বাইক আছে না, আবার এদিকে দেখছি স্টার্টআপ, সোশ্যাল এন্টারপ্রাইজ, উদ্যোক্তা, আইসিটি, ফ্রিল্যান্সিং, ই কমার্স, গার্মেন্টস, টেক্সটাইল। এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের কর্মক্ষম মানুষগুলো এই সমস্ত জায়গাতে বেশি যুক্ত। কিন্তু নতুন করে কি করতে পারে ইয়তরা, কি করতে পারে ইয়তরা, সমাজের মধ্যে চেঞ্জ আনতে পারে।
তো আমাদের আজকের আলোচনা কিন্তু গণতন্ত্রের বিকাশ, কিন্তু আগে অর্থনৈতিক জায়গার কথা বলে আমি সেই জায়গায় যেতে চাচ্ছি। তাহলে এখন এই আলোচনাটা যদি যাই, তাহলে ইয়তদেরকে তো, আমার দেশে তো ইয়ত আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি, তাদেরকে তো কাজে লাগাতে হবে, তাদের দক্ষতা ভিত্তিক শিক্ষা দিতে হবে। যাই হোক, সেখানে আমি যদি অর্থনৈতিক অংশগ্রহণের, যুবদের অংশগ্রহণ, তারা নিজেরা উদাহরণ তৈরি করছে। এবং এই জায়গার মধ্য দিয়ে আমরা দেখি যে অপ্রাতিষ্ঠানিক একটা শ্রমবাজারে আমরা বিদ্যমান অবস্থান করছি। এই বাজারের মধ্যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, তাহলে দেখবেন যে যুবদের অর্থনৈতিক বাইরেও আমরা দেখতে পাচ্ছি সামাজিক পরিবর্তনে যুব শক্তির একটা বিশেষ ভূমিকা আছে। আপনারা দেখেন যে ডিজিটাল অনলাইন অ্যাক্টিভিজম বা শিক্ষা সচেতনতা তৈরি করা, এই যে ফেসবুক, ইউটিউব, টিকটক, এখানে যুব নেতৃত্বে আন্দোলন, জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অধিকার ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, ন্যায় বিচার, দুর্নীতি, ডিজিটাল সাক্ষরতা, সাইবার নিরাপত্তা, এগুলো নিয়ে দেখা যাচ্ছে সেখানে সচেতনতা তৈরির জায়গা তৈরি হয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি ভলান্টিয়ারিজম, যেটাকে স্বেচ্ছাসেবকতা বলে, এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ওই যে ডান দিকে দেখেন জাগো ফাউন্ডেশন বলে একটি ফাউন্ডেশন আছে, তারা প্রায় ভলান্টিয়ারদেরকে নিয়ে কাজ করে এবং কমিউনিটি লেভেলে ওয়ার্ক করে, এবং সিভিল সোসাইটি এনজিওরা এক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্যে যুবদের অংশগ্রহণকে এনকারেজ করছে। তাহলে এটিও একটু আমরা দেখতে পাই তারা এখানে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। আপনারা যদি পরবর্তী স্লাইডে যান, একটা এক্সাম্পল দিই। পরবর্তী স্লাইড দেখেন 10 মিনিট স্কুল, নিশ্চয়ই আপনারা এর নাম শুনেছেন। এই 10 মিনিট স্কুলও কিন্তু এই এডুকেশন নিয়ে কাজ করছে। পরবর্তী স্লাইডে যদি যান, তাহলে আমরা দেখতে পাই যে ডিজিটাল নাগরিক উদ্ভাবন এবং সংস্কৃতির বিকাশে আমি যুব শক্তির একটা বড় ভূমিকা লক্ষ্য করি। আমি দেখি যে প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবন, যেখানে যুবরা সহজেই প্রযুক্তিকে খাপ খাইয়ে নিতে পারে এবং প্রযুক্তির বিস্তার ঘটাতে পারে। আপনারা জানেন যে জনশুমারির কথা বলেছি 2022-এ, সেই তথ্যে দেখতে পেয়েছি 15 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের প্রায় 48.86% মানুষ তারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে, এবং এটি এখন প্রায় 50% পৌঁছেছে। তার মানে এই সংখ্যাটি কিন্তু একটি বড় সংখ্যা। আমাদের দেশের মানুষ, এখন অনেক মানুষ ইন্টারনেট এবং সেলফোন ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি সচেতনতা তৈরি, তৃণমূলের সংগঠন পরিচালনা কার্যক্রম, ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে যুব সমাজের ভূমিকা রয়েছে। যুবরা প্রযুক্তিকে ব্যবহার করে যুব প্রযুক্তিতে পরিণত হচ্ছে, যদিও তা মূলত আমি বলবো নগর কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক। স্টার্টআপ পরিবেশ ব্যবস্থা অভিযোজিত হচ্ছে। পাঠাও, চালডাল.com এবং 10 মিনিট স্কুলের যে এক্সাম্পল কথা বললাম, এগুলো কিন্তু সকলেই তৈরি হয়েছে কিন্তু যুবদের দ্বারা, এগুলোর নেতৃত্বে কিন্তু যুবরাই ছিল। এবং এখানে আমরা আরো লক্ষ্য করি যে সাংস্কৃতিক উদ্ভাবন বা গণমাধ্যমের প্রভাব, যেখানেও দেখতে পাই যে সঙ্গীত, ফ্যাশন শিল্প এবং ডিজিটাল কন্টেন্ট নির্মাণেও লক্ষ্য করা যাচ্ছে। এই ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, সঙ্গীত শিল্পীরা কিন্তু তারা এখন নতুনভাবে তাদের আইডেন্টিটি বা পরিচিতিকে পুনর্সংজ্ঞায়িত করছেন এই সময়ে এসে। আমরা চতুর্থত পরের স্লাইডে যদি যাই, তাহলে দেখবো যে যুবদের রাজনৈতিক বা নাগরিক সম্পৃক্ততায় অন্তর্ভুক্তি রয়েছে বা অংশগ্রহণ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, পরবর্তী স্লাইডে যান, তাহলে যেটি দেখতে পাবেন যে যুবদের মধ্যে রাজনৈতিক এবং নাগরিক সম্পৃক্ততার যে সচেতনতা ক্রমান্বয়ে বাড়ছে। আমি যেটি বলছি যে ছাত্র রাজনীতি এবং সামাজিক আন্দোলন, যেমন নিরাপদ সড়ক আন্দোলন ছিল, কোটা সংস্কার আন্দোলন 2018-তে ছিল, এবং বিভিন্ন বিক্ষোভ ছিল। অতি সম্প্রতি ঘটে যাওয়া জুলাই আন্দোলনও কিন্তু প্রমাণ করেছে যে এই জাতীয় ক্ষেত্রে যে যুবরা যে একটা বড় ভূমিকা বা মুখ্য ভূমিকা রাখতে পারে, তার প্রমাণ কিন্তু রেখেছে। আপনি পরবর্তী স্লাইডে যান, এই চিত্রটি যদি দেখেন 2018 সালে রোড সেফটি প্রটেস্ট ছিল, যেটি ছিল। এর পরবর্তীতে স্লাইডে যদি যাই, তাহলে দেখবো এই জুলাই রেগুলেশন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি, এটি ঢাকা ইউনিভার্সিটির চিত্র। এটা 1 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে তোলা এই ছবিটি হচ্ছে 5 আগস্টে আমি নিজেই তুলেছি। যাই হোক, এখন এই প্রেক্ষাপটে যদি দেখি যে এই যে যুবরা তারা যে কাজটি করলেন এই জুলাই অভ্যুত্থান করতে গিয়ে যারা মারা গেলেন, তাদের একটু ফিগারটা আমরা একটু লক্ষ্য করি। পরবর্তী স্লাইডে যান, এখানে দেখেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে কারা বেশি মারা গেছে, মৃত্যুবরণ করেছে কারা। আমরা দেখতে পেয়েছি এখানে যুব বয়স্ক যারা রয়েছে তারাই সবচেয়ে মৃত্যুবরণ, তার মানে তারা আন্দোলনের অগ্রভাগে ছিলেন। আমরা দেখতে পেয়েছি শ্রমিক, শ্রমজীবী গোষ্ঠী এবং শিক্ষার্থী, তারাই এখানে সবচেয়ে বেশি ছিলেন। এবং এই গণ অভ্যুত্থানে তরুণেরা হয়ে উঠেছিল সাহসী মানুষের প্রতিচ্ছবি। এই আন্দোলনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল শতাধিক শিশু কিশোরের মৃত্যু, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে শিশু কিশোর তরুণদের প্রতিবাদ, আত্মত্যাগ আমার কাছে মনে হয়েছে এক অবিস্মরণীয় ঘটনা। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, আরেকটি শব্দ আপনাদের সাথে পরিচিত করি, যেটি আপনারা হয়তো জানেন, জেন্ডার ডিভিডেন্ড আমরা বলি। এখন জেন্ডার ডিভিডেন্ডে দেখা যাচ্ছে এই ক্ষমতায়নে
তরুণ যুবগোষ্ঠীর একটা বিশাল ভূমিকা আছে। আপনারা হয়তো জেনে থাকবেন 2022 সালের যে জনশুমারি হলো, প্রথমবারের মতো বাংলাদেশের দেখা গেল নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এখন যদি ওই অনুপাতে, নারী পুরুষের অনুপাতে দেখা যাচ্ছে নারীরা এখন বেশি, কিন্তু নারীরা বেশি হলেও সেটি দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে নারীদের কি অবস্থা, সামাজিক ক্ষেত্রে তাদের কি অবস্থা, এবং অন্যান্য ক্ষেত্রে তাদের অধিকারের জায়গাটা নিশ্চিত হচ্ছে কিনা সেটি দেখা যাচ্ছে। এখন সংখ্যায় বেশি হলেই যে যে উন্নয়ন হয়ে গেল সেটি কিন্তু নয়, বরঞ্চ তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, তাদেরকে কিভাবে আমরা যোগ্য মানুষ হিসেবে তৈরি করছি সেটি দেখার বিষয় রয়েছে। তবে এই কোটা সংস্কার আন্দোলন বা এই যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত, তারা সম্মুখ সারিতে এগিয়ে এসেছে। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে জেন্ডার ইকুয়ালিটি শব্দটা যখন বলি, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন যখন বলি, এই জায়গাগুলোতে আমার মনে হয় নারীদের শিক্ষা এবং শ্রমবাজারে অংশগ্রহণ, এন্টারপ্রেনারশিপ এবং নেতৃত্বে তাদেরকে অন্তর্ভুক্তি করে দেওয়ার সুযোগ দেওয়া, সেই জায়গাগুলো আমাদের ভাবতে হবে। এবং আমি সেন্সাসেও লক্ষ্য করতে পারছি 15 থেকে 24 বছর যদি খেয়াল করে দেখেন, ওই গোষ্ঠীর মধ্যেও দেখেন যে প্রায় 19,74,331 জন নারী বেশি আছে পুরুষের তুলনায়। যদি মনে করেন যে 15 থেকে 34 বছরকে চিন্তায় করবেন, সেখানে দেখা যায় 4.2, প্রায় 42 লক্ষ নারী কিন্তু পুরুষের চেয়ে বেশি আছে। কিন্তু বেশি থাকা মানেই কি এই না যে নারীরা সকল ক্ষেত্রে জয়ী হয়ে গিয়েছে। কাজেই আমি বলেছি যে সংখ্যার পিছনে আরো কিছু স্টোরি থাকে। তো সে প্রেক্ষাপটে আমাদের সামনের চ্যালেঞ্জগুলো কি, পরবর্তী স্লাইডে যদি যান তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা বলে আমি একটু আগাতে পারি। প্রথম চ্যালেঞ্জের জায়গায় বলবো যে এই যে ইয়ং, যাদেরকে যুব বলছি, তরুণ যুবা বলছি, তাদের ভালনারেবিলিটিস জায়গাটা কিন্তু অ্যাড্রেস করাটাই আমার কাছে এখন বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। কেন চ্যালেঞ্জ মনে হচ্ছে? আমি প্রথমেই দেখি যে ইয়থ আনএমপ্লয়মেন্ট, যেটি এর পরবর্তী স্লাইডে যান, ইয়থ আনএমপ্লয়মেন্টের এখানে যদি খেয়াল করে দেখেন কতগুলো ফিগার আছে, আপনাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে যেহেতু ছোট, কিন্তু ইয়থ আনএমপ্লয়মেন্ট, যেটা যুব বেকারত্ব আমরা বলি, এই বেকারত্বটি কিন্তু আমাদের মোট যে বেকারত্ব তার দ্বিগুণেরও বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ এর মধ্যে কোনোটির মধ্যেই নেই, সেই সংখ্যাটিই কিন্তু সবচেয়ে বেশি। প্রায় 40% মানুষ জনশুমারি বলছে যারা এই বয়সের মধ্যে, এই যুব ক্যাটাগরির মধ্যে যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণের মধ্যে নেই। কাজে এটি একটি বড় দুর্ভাগার চিত্র বলে আমার কাছে মনে হয়েছে। এবং একই সাথে দেখতে পাচ্ছি ওয়াইডার জেন্ডার ডিসপ্যারিটি, শ্রমবাজারে নারীর অংশগ্রহণের হার কিন্তু পুরুষের অর্ধেকের কাছাকাছি। কাজে এখানেও অনেক কম রয়েছে। এবং দেখতে পাচ্ছি যে শিক্ষা এবং জব, চাকরি, এর মধ্যে এক ধরনের এডুকেশন মিসম্যাচ রয়েছে, স্কিল মিসম্যাচ বলবো, দক্ষতার ঘাটতি, এমপ্লয়ার যে ধরনের অভিজ্ঞতা চায় তা সেটা পাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে ল্যাক অফ অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশন। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে কাজ করি, সেখানেও আমরা লক্ষ্য করছি যে গুণগত যে শিক্ষা মানটা যে বৃদ্ধি করা, সেখানে বড় ধরনের গ্যাপ রয়েছে। এবং নগর এবং গ্রামীণ এই দুই ব্যবস্থার মধ্যেই দেখতে পাচ্ছি শিক্ষার মধ্যে গুণগত মানের পার্থক্য রয়েছে। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের যে জায়গাটি, এটিও বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে দরকার ছিল টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনকে প্রমোট করা, কিন্তু এখানে কিন্তু খুব একটা আমাদের সাফল্য ওইভাবে নেই। আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জ যে পলিসি মেকিং এ যুবদের অংশগ্রহণের জায়গাটিও কিন্তু কম্পারেটিভলি কম। যদিও এখন এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারে যুবদের কয়েকজন প্রতিনিধি আছেন দেখতে পাচ্ছি, কিন্তু সার্বিক প্রেক্ষাপটে যদি চিন্তা করি তাহলে সেখানে কিন্তু অংশগ্রহণের মাত্রাটা খুবই কম। আরেকটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে এখনো যখন আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি, বাংলাদেশে প্রতি 2টি নারীর 1টি নারীর বিয়ে হয়ে যায় 18 বছরের আগে। প্রতি 3টি কিশোরীর 1টি কিশোরী মা হয়ে যায়, 3 জনের 1জন মা হয়ে যায় 19 বছরের মধ্যে। আমি তো মনে করি যে অধিকার লঙ্ঘিত হচ্ছে এই 18-র আগে থেকে, এবং তার শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে, শ্রমবাজারে অংশগ্রহণের হার বাধাগ্রস্ত হচ্ছে, তার ক্ষমতায়নের জায়গা বাধাগ্রস্ত হচ্ছে, সার্বিকভাবে তার জীবনকে যে সুন্দরভাবে তৈরি করবে সেই ডিসিশন মেকিং এ সে অংশগ্রহণ করতে পারছে না। কাজে এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমি যেহেতু জনবিজ্ঞান নিয়ে কাজ করি, এই কিশোরী মাতৃত্ব, বাল্য বিয়ে এগুলো সাউথ এশিয়াতে অনেক বেশি, আমাদের দেশে সবচেয়ে বেশি। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অপূর্ণ চাহিদার হার এটিও অনেক বেশি রয়েছে, মাতৃমৃত্যু হার এবং জেন্ডার ভিত্তিক যে সহিংসতা সেটিও অনেক বেশি রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আন্তর্জাতিক কমিটমেন্ট রয়েছে, এগুলোকে আমাদের কিভাবে অ্যাড্রেস করতে হবে সেই জায়গায় কাজ করতে আমার মনে হয় যুবদের এখানে বড় ধরনের অংশীদার রয়েছে। পরবর্তী স্লাইডে যদি যান তাহলে কতগুলো টেবিল দেখতে পাবেন। একটা টেবিল দেখাতে চাই, একটু খুব ফাস্টার করেন। হ্যাঁ, তাহলে এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে টেবিলটা অনেক ছোট, অনেকগুলো ছোট, কিন্তু আমি যে তথ্যটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে 18 বছরের আগে বিয়ে হয়ে যায় প্রায় 51%
নারী যেটি বলছে, এটা একদম সর্বশেষ নিচের দিকে যে স্লাইডটি রয়েছে, 16-র মধ্যেও বিয়ে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, প্রায় 27%। তারপরে দেখা যাচ্ছে যে যে যাদের মধ্যে দেখা যাচ্ছে যে যে অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট, ওই যে যাদের কিশোরী মাতৃত্ব, ওইটাও আমরা দেখতে পাচ্ছি যে যে কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি। এবং একইভাবে দেখা যায় যে যে এই যে ইউজেস অফ কন্ট্রাসেপশন, এটিও কিন্তু হার কম ওই বয়সের মধ্যে। যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছি যে আমরা তথ্য পরিসংখ্যানে পরের স্লাইডে যদি যান, তাহলে দেখেন যে এই জায়গায় মিডিয়ান এজ যদি লক্ষ্য করেন, এখনো দেখেন আমাদের দেশের যে এইজ ফার্স্ট ম্যারেজ, যেটাকে মিডিয়ান এজ বলি, মধ্যক 16.6 বছর। এবং যে দেখেন যে লাল কালি দিয়ে বলা আছে 51% নারীর বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের আগে। কাজে এই জায়গাগুলো দেখা যাবে যে, এবং তার স্বাস্থ্য সেবা সকল জায়গায় ক্ষেত্রেই কিন্তু তার ভালনারেবিলিটির জায়গাটা রয়েছে। যাই হোক, আমি পরবর্তী স্লাইডে যাই। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা নগরে দেখতে পাচ্ছি যে টিনেজ প্রেগনেন্সিও বাড়ছে। এটি তো কাঙ্ক্ষিত ছিল না, এই অল্প বয়সে টিনেজ প্রেগনেন্সি কেন বাড়বে, এটি নিয়ে চিন্তার বিষয়, পলিসি মেকারদের ভাবতে হবে এই জায়গাগুলো ব্যবহার হয়েছে। যাই পরবর্তী স্লাইডে যান। এগুলো কিন্তু আমাদের কিছু গবেষণা, আমার নিজেরও গবেষণা, অ্যাডোলেসেন্স মাদারহুড নিয়ে গবেষণা করেছি, আনমেট নিড ফ্যামিলি প্ল্যানিং, আমাদের ঢাকা ইউনিভার্সিটির পপুলেশন সায়েন্সেস বিভাগ, আমরা কনটেক্সট অফ চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইমপ্লিকেশন ইন বাংলাদেশ নিয়ে গবেষণা করে দেখিয়েছি কোথায় কি করা প্রয়োজন। কম্প্রিহেন্সিভ স্টাডি, 16তে বিয়ে হলে 18তে বিয়ে হলে কি ক্ষতি হবে, কিভাবে তার লেবার ফোর্স পার্টিসিপেশন অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে, কিভাবে তার পূর্ণাঙ্গ ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে, সেটি আলটিমেটলি তার রাজনৈতিক ক্ষমতায়নকে কিন্তু প্রভাবিত করছে। তাহলে এখন এই গবেষণা আমরা করেছি, আমরা বিভিন্ন অ্যাসপেক্টস গবেষণা করে আমাদের কাছে ফলাফল আছে, আমাদের পরামর্শ আছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন কি হচ্ছে সেটি দেখার বিষয়। পরবর্তী স্লাইডে যদি যান, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ইয়ুথ বা যুব তরুণ গোষ্ঠীর মধ্যে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাল্যবিয়ে। এটির কারণেই এসডিজি, যেটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা আছে 2030-এর মধ্যে অর্ধেকের বেশি অর্জন করা যাবে না, কারণ এর সাথে পোভার্টি জড়িত, এর সাথে গুড হেলথ এন্ড ওয়েলবিং জড়িত, কোয়ালিটি এডুকেশন জড়িত, জেন্ডার ইকুয়ালিটি জড়িত, ইকোনমিক গ্রোথ জড়িত, এবং রিডিউস ইনইকুয়ালিটিস জড়িত, পিস জাস্টিসের জায়গাগুলি সেটিও কিন্তু এখানে জড়িত রয়েছে। এবং এটির কারণেই দেখা যাবে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে অর্জন যে বলতে পারছিলাম, সেটিও আমার চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। তাহলে আমি পরবর্তী স্লাইডে যদি যাই, তাহলে দ্বিতীয় চ্যালেঞ্জ আমি যেটি মনে করছি, দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ল্যাক অফ কোয়ালিটি ডেটা ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট। আমি যাদেরকে নিয়ে কাজ করব, সেই উপাত্তটা হতে হবে সঠিক, নির্ভরযোগ্য এবং গুণগত উপাত্ত। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে, ওই যে দেখেন, মানে যারা ডেটা নিয়ে কাজ করি, আমরা দেখতে পাই যে ডেটার মধ্যে অসঙ্গতি রয়েছে। এবং এই যে দেখেন হোয়াইট পেপার যেটি তৈরি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার, হোয়াইট পেপার অন স্টেট অফ বাংলাদেশ ইকোনমি, পরবর্তী এখানেই দেখেন, এখানে দেখতে পাবেন যা রিপোর্ট করা হয়েছে আর যা আছে আকাশ পাতাল ব্যাপার, দ্বিগুণের বেশি। সত্যিকার চিত্র ফুটে ওঠেনি। এতদিন আমরা উন্নয়নের শুধু স্লোগান দিয়েছি, কিন্তু এই স্লোগানের মধ্যে যে একটা ভ্রম রয়েছে, উন্নয়ন ভ্রম ছিল, সেটি কিন্তু এখন প্রতিভাত হয়ে গেছে। কাজে আমার কাছে যেটি মনে হয় যে দেখেন, ওখানে যদি ইয়ুথ আনএমপ্লয়মেন্টের দেখেন, লেবার ফোর্স পার্টিসিপেশন দেখেন, নাইদার ইন এডুকেশন নর ইন এমপ্লয়মেন্ট নর ইন ট্রেনিং দেখেন, সব কটাতে কিন্তু অনেক বেশি ব্যাপার। কাজে এই জায়গাগুলো আমাদের দেখার বিষয় রয়েছে যে গুণগত উপাত্ত ছাড়া আমি পলিসি মেকিং করতে পারি, সেটি একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে। তাহলে এর বাইরেও তো আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে, সব চ্যালেঞ্জ আমি বলবো না, নিশ্চয়ই আপা আলোচনা করবেন। আমি এখন যেটি বলতে চাচ্ছি, সামনে তাহলে করণীয় কি হতে পারে। পরবর্তী স্লাইডে যদি একটু যান দয়া করে, যে সামনে এগিয়ে যাবার পথে কি হতে পারে করণীয়। এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে আমার, হ্যাঁ নেক্সট স্লাইড, এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমার যে লার্জ ইয়ুথ পপুলেশন আছে, তারা আমাকে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির পটেনশিয়াল দিচ্ছে, কিন্তু আমাকে এখন কি করতে হবে, এই ইয়ুথদেরকে এডুকেট করতে হবে, স্কিল করতে হবে এবং এমপ্লয়েড করতে হবে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমি যদি শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ না করি, তাহলে কিন্তু হবে না। আমরা কি লক্ষ্য করতে পেরেছি, শিক্ষা স্বাস্থ্যে কি যথাযথ বিনিয়োগ হয়েছে, সেটি আপনারা চিন্তা করেন পর্যাপ্ত কাঙ্ক্ষিত মাত্রায়। তাহলে এখন ইনভেস্টিং এ এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের জায়গা, প্রমোটিং এন্টারপ্রেনারশিপ এন্ড ইনোভেশন, আমার নতুন জব তৈরি করতে হবে। জব তৈরি করতে গেলে প্রচুর বিনিয়োগ লাগবে, সেই বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। এনহান্সিং জেন্ডার ইকুয়ালিটি, যেটা বলছিলাম, প্রমোট জেন্ডার ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন ওয়ার্ক ফোর্সে, সেই ব্যারিয়ারগুলো, বাধাগুলো কি কি আছে, সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে গভর্নেন্স, সুশাসন নিশ্চিত করা, সেটিও এই জায়গাতে প্রয়োজন রয়েছে। পরবর্তী স্লাইডে যদি যান, তাহলে দেখবেন যে একটু আগে আপনার বলছিলাম যে বিনিয়োগের জায়গাটি আমরা আসলে কখনো শিক্ষা এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি, এখনো করা হচ্ছে না। আমি বলবো কেন করা হচ্ছে না, আমি বলবো যে এই দুটি হচ্ছে মানব পুঁজি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা।
কিন্তু এখানে দেখেন আমাদের যে পার্সপেক্টিভ প্ল্যান ছিল 2041 পর্যন্ত, বলা হয়েছে 2041 সালে গেলে আপনার কি করবে, যে পাবলিক স্পেন্ডিং অন হেলথে 2% করবে এবং এই এডুকেশনে করবে 4%। দরকার হচ্ছে এখন বিনিয়োগ করা। আমি যদি 2041 করি আমার এই তরুণ যুবা তারা হারিয়ে যাবে। আমার দরকার প্রোডাক্টিভ লেবার ফোর্স, আমার দরকার কোয়ালিটি এডুকেশন, আমার দরকার স্কিল বেসড জব। আমি সেই দিকে গুরুত্ব কতটুকু দিচ্ছি সেটি দেখার বিষয় রয়েছে। এবার আসি তাহলে দ্বিতীয়ত জায়গায়, করণীয় জায়গায় আমি বলেছি ইনভেস্টমেন্ট করতে হবে, অ্যাকশনস নিতে হবে, সেটি বললাম। দ্বিতীয় পরবর্তী স্লাইডটি যদি যান, পলিসির ক্ষেত্রে তাহলে কি করব, এখানে দেখা যাচ্ছে যে পলিসি ইমপ্লিকেশনস এবং পাথওয়েজ ফর ইয়থ এম্পাওয়ারমেন্টের কথা বলছি, সেখানে ইয়থ ইনক্লুসিভ প্ল্যানিং লাগবে। এই যে পরিকল্পনা বলছি সেখানে ইয়থদেরকে ফোকাসে রেখে করতে, কারণ এই সংখ্যাটা তো বড় সংখ্যা, কাজে তাদেরকে বাইরে রেখে, আমি সবসময় বলি উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে জনসংখ্যা এবং তার সাব গ্রুপস প্রান্তিক জায়গাগুলো চিন্তা করতে হবে, কিন্তু পলিসি মেকাররা এই জিনিসগুলো সহজে বুঝতে চান না। এবং এই জায়গায় তাহলে আমি দেখতে চাচ্ছি যে ইয়থ ইনক্লুসিভ ডিসিশন মেকিং স্ট্রাকচার দরকার। এখন পাবলিক স্পেস এন্ড ট্রান্সপোর্টেশনের জায়গাটা ইয়থ ফ্রেন্ডলি হতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত তার হাউজিং, অ্যাকোমোডেশন, অন্যান্য ফ্যাসিলিটিস এগুলো নিশ্চিত হচ্ছে কিনা, ইয়থ ফ্রেন্ডলি হচ্ছে কিনা দেখতে হবে। এডুকেশন স্কিল ট্রেনিং এর মধ্যে বলছি যে এডুকেশনকে ভবিষ্যতের যে শ্রম বাজার এটি তো পরিবর্তিত হয়ে যাবে, এখানে প্রযুক্তি এসে ঢুকে যাচ্ছে, এই নতুন একটা কর্ম অবস্থার পরিবেশ তৈরি হবে। তার জন্য আমি আমার যুবদেরকে তৈরি করতে পারছি কিনা, তরুণদেরকে তৈরি করতে পারছি না। ডিজিটাল লিটারেসি বা গ্রিন ইকোনমি, এই ট্রেনিং এর জায়গা, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের কথা বলছিলাম, এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার এই জায়গাতে। তারপর দেখতে পাচ্ছি সিভিক এঙ্গেজমেন্ট ইন প্ল্যাটফর্ম, ইয়থ কাউন্সিল করা দরকার তরুণদের মতামত বোঝার জন্য। সোশ্যাল প্রোটেকশন এন্ড সাপোর্টস are required to need affordable housing, transportation and youth friendly public spaces দরকার। আমি দেখতে পাই যে accessible health services, mental health support, counseling এই জায়গাগুলো দরকার। আমাদের ন্যাশনাল ইয়থ পলিসি আছে 2017 এবং এটা এম্পাওয়ার করবে ইয়থ এডুকেশন, ট্রেনিং এন্ড এমপ্লয়মেন্ট নিয়ে, কিন্তু বাস্তবায়ন কতটুকু হয়েছে, কতটুকু মানে মনিটরিং করা হয়েছে, ইভালুয়েশন কতটুকু হয়েছে, সেগুলো প্রশ্ন সাপেক্ষ রয়েছে। আমরা স্টার্ট আপ বাংলাদেশের কথা বলছি, সেখানে আরো বেশি ফোকাস দিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এবং তারপরে যদি যাই, আমি তৃতীয়ত যে জায়গাটি বলবো সেটি হচ্ছে আমার তাহলে রিয়েলাইজেশন দরকার। রিয়েলাইজেশন মানে এবং আমি রিয়েলাইজেশন করে আমি অ্যাকশনে যাব। এই অ্যাকশনে আমি 3টা বির কথা বলবো এবং 3টা ডির কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রথম কথাই হচ্ছে, আমি বলেছি যেহেতু আমি জনবিজ্ঞান নিয়ে কাজ করি, এখন বাংলাদেশে হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সো প্রথম ডি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে টার্গেট করে কর্ম পরিকল্পনা নেওয়া, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ইয়থ। দ্বিতীয় বি যেটি বলতে চাই যে এই এক বির মধ্যে যদি বলতে চাই যে সেটি হচ্ছে এরা হচ্ছে একটা বড় নাম্বার, এবং একই সাথে বলেছি যে আরেকটা বি বলছি বড় চ্যালেঞ্জ, এবং আরেকটা বি বলেছি যে বড় অপরচুনিটি। তার মানে 3টা বি, একদিকে হচ্ছে বিগ নাম্বার, বিগ চ্যালেঞ্জ অ্যান্ড বিগ অপরচুনিটিজ, এই 3B। আর 3D যদি বলি তাহলে একদিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আরেকদিকে ডেমোক্রেসি, যেটাকে আমরা আজকে আলোচনায় বলছি যে গণতন্ত্রের বিকাশ করাবো, এবং এই ডেমোক্রেসি মধ্যে এমনভাবে পরিবেশ তৈরি করতে দিতে হবে যাতে প্রত্যেকটা মানুষের মানবাধিকার এবং তার যে ফান্ডামেন্টাল ফ্রিডম, এই জায়গাটা নিশ্চিত হয়, সে যাতে সহজে এক্সপ্রেস করতে পারে তার উইলটাকে, ইচ্ছাটাকে, সেটিকেও লক্ষ্য করতে হবে। এবং আরেকটা ডি হচ্ছে ডিমান্ড, এই যে এই মার্কেটে তার যে একটা ডিমান্ড তৈরি হচ্ছে, নতুন মিডল ক্লাস তৈরি হচ্ছে, তাদের মধ্যে ফোকাসে রেখে। তাহলে 3B এবং 3D এই 3টাকে লক্ষ্য করে আজকে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 6000 শিক্ষার্থী যারা এখানে আছে, তারা কি আমার সম্পত্তি নাকি তারা আমার সম্পদ হবে, এটি সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। যদি মনে করেন যে তাদেরকে আমি সম্পদে রূপান্তর করব, তাহলে সে অনুযায়ী কর্ম কৌশল নিতে হবে, বিনিয়োগ করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। আর তা না হলে আমার সেই জায়গাটায় যেতে পারবো না। আমি দেখতে পেয়েছি আমাদের কোটা সংস্কার আন্দোলনের পর যে কোর্টের, হাইকোর্টের যে জাজমেন্ট আসছে, জাজমেন্টের ভিত্তিতে এই নতুন করে একটা আপনার কোটা ডিস্ট্রিবিউশন হয়েছে, কিন্তু এই জনসংখ্যার সঠিক প্রতিনিধিত্ব কি সেখানে নিশ্চিত হয়েছে? এই প্রশ্নটি আমি করতে চাই। এখানে যদিও স্লাইডটি আছে, পরের স্লাইডে যদি যান, আমি লেখাটি দেখিয়ে দিতে চাই। এটার পরেরটাই যান। এই আর্টিকেলটি এটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। আমি এই কোটা সংস্কারের পরে যে জায়গা বলছিলাম, আমি বলছিলাম যে আমাদের নারীরা তো এখন পুরুষের চেয়ে বেশি সংখ্যায়, এবং একই সাথে তাহলে যদি ওই জায়গায় যাই, তারা কি আসলে সকল ক্ষেত্রে নারীরা প্রবেশ করতে পারছে? দ্বিতীয়ত হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠী, যে প্রপোর্শনটা কত, আমি সেই প্রতিবন্ধী প্রপোর্শনের ঠিক মতো কি আমি তাকে বন্টন দিয়েছি?
আমি কি যদি যাই শারীরিক শব্দের কথা যদি বলি, সেটিকেও কি সঠিকভাবে আমি ডিফাইন করেছি ওই প্রজ্ঞাপনে? একই সাথে যদি যাই, আমি যদি বলি যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথাও যদি বলি, তাদেরও কি রিপ্রেজেন্টেশন যথাযথ হয়েছে কিনা, সেটিও কিন্তু পুনর্মূল্যায়ন হওয়ার সুযোগ আছে। কোনো ডকুমেন্টই কিন্তু পূর্ণাঙ্গ নয়, একে বারবার পুনর্বিবেচনা করার সুযোগ আছে। তো যাই হোক, এটি ছিল একটি প্রশ্ন। দ্বিতীয়ত, পরের স্লাইডে যদি যান, আমি এই তরুণ প্রজন্মকে নিয়ে ভাবি, আমি দেখি যে এই জেন জি জেনারেশন যাদেরকে আমরা বলছি, তাদের মূলত আমি তিনটি ক্যারেক্টারিস্টিক্স দেখি। একটি দেখি তাদের মধ্যে প্রচন্ড ওপেননেস, উন্মুক্ত মনা। দ্বিতীয়ত দেখতে পাই তারা অনেক বেশি সৃষ্টিশীল। তৃতীয়ত দেখতে পাই তারা অনেক বেশি সংবেদনশীল। এবং এরপরে এসে আমি এখন নতুন করে দেখতে পাচ্ছি যে তাদের যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স থেকে বের হয়ে গিয়ে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে যেটি অনাকাঙ্ক্ষিত। আমরা দেখতে পাচ্ছি মব জাস্টিসের মতো ব্যাপার ঘটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির মতো ঘটনা ঘটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নৈতিকতাবিহীন কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমি তো আমার তরুণ প্রজন্মকে এভাবে দেখতে চাইনি, এই প্রত্যাশা করিনি। আমি যেভাবে দেখতে চাই যে এই তরুণদেরকে উপর নির্ভর করে এম্পাওয়ারমেন্টটা করতে হবে, এক ভবিষ্যতে সুন্দর ভবিষ্যৎ আমাদের নির্মাণ করতে হবে। এবং লাস্ট স্লাইডে যদি যান, পরের স্লাইডে যদি যাই, তাহলে 2024 জুলাই থেকে আজকের 3 আগস্ট 2025 স্বপ্ন কি বাস্তবতা পেয়েছে, এই প্রশ্নটা আপনাদের সামনে রেখেই আমি আমার শেষ দিকে যেতে চাই। আমি এইখানে বলবো যে দেশের মানুষের এই জুলাই অভ্যুত্থান কি করেছে, আমাদেরকে ঐক্য দেখিয়েছে, যেটা শুরুতে বক্তা বলছিলেন প্রথম দিকে। এবং আমি বলছি যে জুলাই গণ অভ্যুত্থানের ব্যাপক অংশ জুড়ে ছিল শিক্ষার্থীদের বা তরুণ যুবগোষ্ঠীর বিপুল অংশগ্রহণ। সরকার এই শিক্ষার্থীদের বা তরুণ যুবাদের জন্য কি করেছে? শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কি কোনো শিক্ষা সংস্কার কমিশন গঠন করেছে? ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আহত যোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন, সুচিকিৎসা নিশ্চিত করা কি হয়েছে? পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি থেকে অগ্রগতি হয়েছে কি? দেশ ও জাতির প্রয়োজনে তরুণ যুবারা তাদের সৃষ্টিশীল প্রচেষ্টায় দেশের কল্যাণে নিবেদিত হবার উদাহরণ সৃষ্টি করেছে। তেমনি কোনো কোনো ক্ষেত্রে তারা ভুল পথে বা বিচ্যুত হয়েছে, যা আমার চোখে পড়েছে, আপনাদের চোখেও হয়তো পড়েছে। মব সংস্কৃতি, চাঁদাবাজি, নৈতিকতাহীনতার ন্যায় ঘটনার উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা মোটেও কাঙ্ক্ষিত ছিল না। গণতন্ত্রের বিকাশে সুশিক্ষা, গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই, কিন্তু এ ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষা বাজেটে অগ্রাধিকার নিয়ে মানব পুঁজিতে জোরালো কোনো কর্মসূচি বা দাবি অন্তত আমার চোখে এই তরুণ প্রজন্ম থেকে আমি দেখতে পাইনি। এবং আমি বলবো, তবে নানা হতাশার মধ্যেও জনগণের উপর 1.5 দশক ধরে আমি বলবো চেপে বসা স্বৈরতান্ত্রিক সরকারের যে বিদায়, সেটি গণ অভ্যুত্থানের নিঃসন্দেহে এক বড় অর্জন। আজ আমরা রাষ্ট্র আর সরকার নিয়ে খোলামেলা কথা বলতে পারছি। গণ অভ্যুত্থান না ঘটলে এভাবে আকাঙ্ক্ষার কথা হয়তো আমাদের বলা যেতে পারতো না। আমরা দেশ নিয়ে যে সকল স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের পিছনে রয়েছে আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, ফাইয়াজের মতো অসংখ্য শহীদের আত্মত্যাগ। আমি হেলাল হাফিজের কবিতা সবসময় পছন্দ করি। আমি ওখান থেকে কবিতা প্রায়শই নিজের মনে আবৃত্তি করি, যখন বলি যে এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এবং এখানে কি বলতে চেয়েছেন? তারুণ্যের এই বয়সটিকে যুদ্ধে হওয়ার সময় হিসাবে গণ্য করা হচ্ছে, কিন্তু এটি কিন্তু ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে যাওয়ার কথা বলেন। এই যুদ্ধ সকল অকল্যাণের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আর নিজেকে করতে। কাজী যুবরাই হচ্ছে শক্তি, যুব সমাজ হচ্ছে তারুণ্যের প্রতীক। যৌবনই মানব জীবনের শ্রেষ্ঠ সময়। জাতির সমৃদ্ধি, সম্মান এবং জাতীয় অগ্রগতিতে তারাই ভূমিকা রাখতে পারে। উদ্যম ও সাহস, সৃষ্টিশীলতা, উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে যৌবনের সঠিক ব্যবহার জীবনকে অর্থবহ করে তুলতে পারে। ছাত্র জনতার সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া একটি সুষ্ঠু এবং টেকসই গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না। তারা ইতিহাসের যে কোনো সংকটকালে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক বিকাশে বর্তমান ও সামনের সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে তাদের ভূমিকা থাকবে। এবং আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার বক্তব্য শুনেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এবং আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি, যার অনুঘটক থাকবে আমাদের যুবরা, আমাদের শিক্ষার্থীরা। তাদের অধিকার ও পছন্দকে বেছে নেওয়ার সক্ষমতা নিশ্চিত করি, সত্যিকার উন্নয়ন করি, প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান লাঘব করি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা যেন হারিয়ে না যায়। যুববান্ধব সঠিক নীতি পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন, সুশাসন এবং ন্যায় ও সমতার ভিত্তিতে বর্তমান ও ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ হোক, টেকসই উন্নয়ন নিশ্চিত হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার কথা শোনার জন্য।